আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই বেয়াদব উষ্ট্রকণার দল, এখন ঝড়ের সময় না। আমার সখীর অপমানের বিচার না হওয়া পর্যন্ত এক ফোঁটাও না। এই বেয়াদব উষ্ট্রকণা, নিশির সাথে হওয়া অন্যায়ের শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোর ছড়তে মানা। কিন্তু কান্না তো বাদ মানে না। বেহার মতো গড়িয়ে পড়ে ফারিয়ার গাল পেয়ে। ফারিয়ার ইচ্ছে করে নিশির কাটা মাথা কোলে তুলে নিয়ে বাচ্চাদের মতো কাঁদতে, কিন্তু সেটা সে করবে না। তাকে শক্ত হতে হবে। অদূরে দাঁড়িয়ে থাকে পুরুষটি, তীক্ষ্ণ নজরে ফারিয়াকে পরখ করে। পুরুষটির মনে প্রশ্ন জাগে, মেয়েটি এত শান্ত আছে কেন? কাঁদছে না কেন? কাঁদুক একটু, কাঁদলে কষ্ট হালকা হবে, নিজেকে একটু স্বাভাবিক লাগবে। কিন্তু এভাবে কান্না চেপে রাখলে অস্বাভাবিক লাগছে। হঠাৎ ভিড় ঠেলে প্রকৃতি ইশারা তোষা মিম ছুটে আসে। নিশির ছিন্নভিন্ন দেহখানা দেখে প্রকৃতির হৃৎপিণ্ডর গতি থেমে যায়। শরীরের প্রতিটি শিরা উপশিরা বাঁচতে থাকে। নিশিকে এত নৃশংস মৃত্যু কেন দান করলেন সৃষ্টিকর্তা? তাই কি এত নৃশংস মৃত্যু পাবার কথা ছিল? প্রকৃতির মুখোবয়ে কঠোরতা ফুটে ওঠে। নিশির করুণ পরিণতি দেখে প্রকৃতির চোখে ঝলসে ওঠে প্রতিশোধের আগুন। নিশিকে এতটা নির্মম মৃত্যুর জন্য কে দায়ী? যে বা যারা নিশিকে এভাবে মেরেছে, প্রকৃতি তাদের কঠোর মৃত্যু দান করবে। একে তুরান নাবিল উপস্থিত হয়। উপস্থিত নেই শুধু রাকিব, শাওনের দলের কেউ। পুলিশ আসে, জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তুরানের সামনে এসে বলে, সন্দেহের তীর ঘুরে ফিরে আপনার দিকে যাচ্ছে তুরান। তুরান শক্তপোক্ত মুখে রাজভারী স্বরে শোধায়, আপনাদের কাজই তো হলো অপরাধীকে ছেড়ে নিরপরাধকে দোষী সাব্যস্ত করা। আপনাদের কাজই তো নিরপরাধের গায়ে দোষের তকমা এঁটে দেয়া। তবে মনে রাখবেন, অপরাধী খুব নয়, প্রমাণ আনুন, তারপর কথা বলুন। হাত ধুয়ে আমার পেছনে কেন পড়েছেন বলুন তো? প্রমাণ হাতে আসুক, তারপর বোঝা যাবে হাত দিয়ে পিছনে পড়েছি কি না। তখন বুঝাবো কত ধানে কত চাল। কথাটুকু বলে পুলিশ অফিসার চলে যায়। ময়না তদন্তের জন্য নিশির দেহের টুকরো অংশগুলো নিয়ে যেতে চায়। তুরান বাধা দেয়। এতে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। তুরান সেসবে পাত্তা দেয় না। অনেক বাক বিতণ্ডার পর অবশেষে নিশির দেহখণ্ড ছেড়ে যায় পুলিশ। নিশির লাশ তার বাড়িতে না হয়। অবশ্য এটাকে লাশ বলা যায় না, ছিন্নভিন্ন অংশ বলে বেশি মানাবে। নিশির মা মেয়ের এমন করুণ পরিণতি দেখে জ্ঞান হারান। নিশির কাফন দাফন প্রক্রিয়া সম্পূর্ণ করে তুরান বের হয়। আজ অনেক দিন পর তুরান তার আগের রূপে ফিরবে। অনেক হয়েছে আর না। দিনের ক্লান্তি শেষ প্রহরে যখন সূর্যের কোমল আলো ধীরে ধীরে ফিকে হতে থাকে, ঠিক তখনই প্রকৃতি অন্যরকম সাজে নিজেকে মুড়ে ফেলে। পশ্চিম আকাশ লজ্জাবনত কোণের মতো রং ছড়ায়। গোধূলি বেলায় আকাশটাতে যেন কেউ ধীরে ধীরে জল রঙে আঁকছে। সূর্য ডোবার আগে সেই শেষ আলোর আঁচড়ে আকাশ জলজলে কমলা, টকটকে লাল, আর কোথাও হালকা বেগুনি ছায় রাঙ্গা। সন্ধ্যার আভাস নিয়ে থেমে আসে গোধূলির আলোক ছায়া। পশ্চিম আকাশ রক্তিম কমলা ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে। সূর্যটা ধীরে ধীরে মেঘের আড়ালে ঢলে পড়ে। নরম বাতাসে ভেসে আসে শীতলতা। গাছের পাতাগুলো ধুলো ঝেড়ে নতুন আলোয় মিলান করে। পাখিরা ফিরতি উড়ানে ডানা মেলে। তাদের কলতান মিশে যায় হালকা বাতাসের শীষে। দূরের মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। প্রকৃতি তখন আপন মনে সেজে ওঠে দিনের শেষ আলোক ছায়ায়। গাছপালার ফাঁক গলে রোদ মাটিতে সোনালি কারুকাজ এঁকে দেয়। পাখিরা তাদের দিনের শেষ কলরব গিয়ে ঘরে ফিরে। বাতাসটা ভারী হয়ে আসে দিনের ক্লান্তি আর রাতের প্রতীক্ষায়। গোধূলি বিকেল মানুষকে থামতে শেখায়, ভাবতে শেখায়, জীবনের চলমানতার সাথে একটু বিরতি নিয়ে নিজের ভিতরে কথাগুলো শোনার আহ্বান জানায়। গোধূলির এই ক্ষণিক সৌন্দর্য বারবার মনে করিয়ে দেয় প্রতিটি শেষের মধ্যেও এক নতুন শুরুর প্রতিশ্রুতি থাকে। সন্ধ্যার ধূসর আলো যখন ধীরে ধীরে শহরকে গিলে খাচ্ছিল, তখনই তুরান ফুল স্পিডে বাইক নিয়ে ছুটল। মাথা উঁচু, শরীরের ভাষায় অনাগ্রহ, তবুও তার চারপাশে রহস্যময় আভা। বাইকের গাঢ় কালো বডিতে ঝিকমিক করছিল শেষ বিকেলের ছায়া।
তোরানের ভেতরকার বিষাদ বাইকের ইঞ্জিনের ঘূর্ণিতে ধ্বনিত হচ্ছিল। শহর ঘুমায় না, কেবল মানুষেরা চোখ বন্ধ করে ক্লান্তির অভিনয় করে। রাত নামতে কংক্রিটের শরীরে জেগে ওঠে এক একটা ছায়া। তাদের মুখ নেই, ভাষা নেই, পরিচয়ও নেই। কালো বাইকটা যেন তোরানের শরীরেরই একটা অংশ। ইঞ্জিনের ঘূর্ণি শুনলে মনে হয় ওটা মানুষের বুকের ভিতরে কোনো গভীর অভিমান। হেলমেটের কাছে প্রতিফলিত হচ্ছে সড়কের সোডিয়াম আলো, কিন্তু সেই আয়নায় নিজেকে দেখা যায় না। দেখা যায় কেবল শহরের নষ্ট হয়ে যাওয়া স্বপ্নগুলো। শহরের সিঁড়িগুলো তুরানের কাছে খুব কাগজের ভাঁজ। শহরের সিঁড়িগুলো তুরানের কাছে শুধু কাগজের ভাঁজ, যার প্রতিটা ধাপে লেখা থাকে হারিয়ে যাওয়া কোনো নামের গল্প। সে পড়ে না, শুধু মারিয়ে যায়, কারণ সে জানে পেছনে তাকালে আয়নায় ফাটল গাঢ় হয়ে যায়। রাস্তার পাশে 2-3 জন মেয়ে দাঁড়িয়েছিল, কারো হাতে খোলা খাতায় পৃষ্ঠা উল্টে যাচ্ছিল, কেউ বা ফোন কানে ধরে কথা থামিয়ে দিল। তারা তাকিয়ে রইল তুরানের দিকে, মুখে কিছু বলল না, শুধু চোখে আটকে রইল বাইক চালানোর ভঙ্গিটা। তুরান সম্পূর্ণ কালো পোশাকে সজ্জিত, তার পরনে কালো টি শার্ট, কালো প্যান্ট, হাতে কালো গ্লাভস, পায়ে সাদা স্নিকার্স, মাথায় কালো হেলমেট পরে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। বাইকটির রঙও কালো এবং ডিজাইনের বেশ আক্রমণাত্মক ও স্টাইলিশ। তুরান বাইকের উপর বসে আছে, ভার্সিটির মাঠের ঠিক মাঝখানটায় বসে আছে। মস্তিষ্কে চলছে নানান ভাবনা। শাওন এই ক্যাম্পাসেই আছে, তুরান এখন তার কাছে যাবে। হিসেব নিকেশের খাতাটা খোলা দরকার। শাওন শহীদ মিনারের স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে নির্ভর ভঙ্গিতে দাঁড়িয়ে, তার হাসিতে সেই ভয়ঙ্কর আত্মবিশ্বাস। একটা মেয়েকে ধর্ষণ করে খুন করো পার পেয়ে যাচ্ছে ভেবে শাওনের হাতে ধরে সিগারেট। ধোয়া ওঠা সিগারেটের আগুন ফ্যাকাশে আলোয় ঝিলিক দিয়ে যায় শাওনের মুখে বিকৃত হাসি। তার চোখে দুর্বোধ্য উল্লাস, সিগারেটের ধোয়া আকাশে ভাসছে। শাওন স্থানীয় মাস্তান, কুখ্যাত ধর্ষক ও খুনি। নিশিকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করেছে, অথচ মুখে জঘন্য হাসি, যেন কিছুই হয়নি। শাওন শয়তানি হেসে বলে, নিশির কি সুন্দর চিৎকার ছিল না রে, মনে হচ্ছিল গান গাইছে। কালো বাইক ধীরে ধীরে এসে থামে। বাইকের হেডলাইটের আলো শাওনের মুখে সোজা পড়ছে। বাইক থেকে নামার সময় লাইটের আলোতে দৃশ্যমান হয় তুরানের দেহ। মাথার হেলমেট খুলে গাড়িতে রাখে তুরান বাইক থেকে নেমে শাওনের দিকে এগিয়ে আসে। তার চলার পথে হালকা আলোর মধ্যে কালো পোশাকের তীব্র প্রতীকী দৃশ্য ফুটে ওঠে। তুরানের চোখের মনি কোটরের তীব্র আক্রোশে প্রতিফলন। পেছনের আলোয় তার মুখটা স্পষ্ট নয়, শুধু চোখ দুটো জ্বলছে। তুরান শাওনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শাওন বাঁকা হাসে। ইতিহাসের ক্লাস নিচ্ছিস? তুই ইতিহাস পড়াবি নাকি ভাই? ভালো লাগছে তো বেশ। তুরান কোনো কথা বলে না। হঠাৎ করে তার হাত ওঠে শাওনের কলার চেপে ধরে, ধাক্কা দেয় না, শুধু ঠেসে ধরে পেছনের দেওয়ালে। চোখে স্থির আগুন, হাতের চাপ বাড়তে থাকে। শাওনের সাঙ্গপাঙ্গ এগিয়ে আসে। শাওন তাদের হাত উঁচিয়ে থামিয়ে দেয়। তুরান শীতল কণ্ঠে শুধায়, এই শহীদ মিনার শুধু ভাষার স্মৃতি বহন করে না, এর লুকিয়ে রাখি কাণ্ডর ইতিহাস। আজ তোর নামও সেই ইতিহাসে লেখা হবে। তবে রক্ত দিয়ে ভাষার অপমান করেছিল পাকিস্তানিরা, তোরা করিস মানুষের আত্মাকে। ওরা দেশ ছাড়া হয়েছিল, তুই মরবি এখানে। নিশির চোখের ভীতিটা দেখেছিস তুই? শুনেছিলি তার শেষ চিৎকার? তুই কি করেছিস জানিস? তুই একটা মেয়ের স্বপ্ন ছিঁড়ে ফেলেছিস, ওর সম্মান ও নিঃশ্বাস পর্যন্ত ছিঁড়ে খেয়েছিস। ভেবেছিস তোরা পার পেয়ে যাবে? তুরান নিচু গলায় শাওনের কানে ফিসফিস করে, শহীদ মিনার শহীদের স্মৃতি বহন করে। আজ তুই এক স্মৃতি হবে, লজ্জার স্মৃতি। শাওন ঘুষি তুলতেই তুরান তার কবজিটা মুচড়ে পেছনে ঘুরিয়ে দেয়। শাওনের হাঁটু ভেঙে পড়ে যায়। শাওনের দলের একজন এগিয়ে আসে, তুরান পা দিয়ে লাথি মারে। ছেলেটা ছিটকে পড়ে। আরও একজন এগিয়ে আসে, তুরান আবারও পা দিয়ে লাথি মারে, ছিটকে দূরে পড়ে যায়। কথা বলার ছলে হঠাৎ হাঁটু তুলে শাওনের পেটে ঠাস করে মারে। শাওন হাওয়ায় শ্বাস আটকে হাওমাও করতে থাকে। বাকিরা এগিয়ে আসার সাহস পায় না। শাওনকে রেখেই তারা পালিয়ে যায়। শহীদ মিনারের পাথরের সিঁড়িতে শাওনের মাথা ঠেসে ধাক্কা দেয়। শাওন গগন বিদারী চিৎকার করে ওঠে।
পাশে থাকা একটি ল্যাম্পপোস্টের দিকে শাওনকে ঘুরিয়ে ধাক্কা দেয় যাতে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। শাওন থেমে থেমে বলে, তুই জানিস আমি কে? তোকে আমি দেখে নেব। তুরান ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। শক্ত হাতে মাটিতে পড়ে থাকা শাওনের পাঁজরে 3টা ঘুষি মারে। শাওন আর্তনাদ করে ওঠে। শরীর থেকে শক্তি চলে যায়, শুধু কাপা কণ্ঠে একটি শব্দ ছাড়া কিছু নেই। শাওন কাপা কণ্ঠে বলে, আমরাই তো। এমন করছিস কেন? তুই তো ভাইয়ের মতো ছিলি। তুরান শাওনের মুখে এক তীব্র লাথি মারল। তুরান নিমগ্ন কণ্ঠে শুধায়, নিশ্চয় মুখটা মনে আছে তোর? শেষবার যখন ও চেঁচাতে চেয়েছিল তুই কি করেছিস? ওর শর্টটায় ছিঁড়ে নিয়েছিলি। আজ তোর কণ্ঠটা ভেঙে যাবে, শুনছিস? একটা মেয়ে যার স্বপ্নগুলো এখন কলেজ ক্যাম্পাসে হাঁটে, তাকে তুই থামিয়ে দিয়েছিস। কিন্তু আজ থামবি তুই। পবিত্র মরে না, শুধু ঘুমিয়ে থাকে। আর তুই তুই কেবল পচে যাওয়ার স্মৃতি হয়ে থাকবি। তুরান ফিস ফিস করে, গলার স্বর ক্রমশ বিষাক্ত ঠান্ডা। ফের বলে, আজ তোর সে হাতটা আমি নিঃস্ব করব। যে হাতে তুই নিঃস্বের শরীর টানছিলে সেটা আজ থেকে শুধু ব্যথা মনে রাখবে। তুরান উঠে দাঁড়ায়, বাইক স্টার্ট দেয়। শাওনের ডান হাতের উপর দিয়ে বাইক চালিয়ে যায়। শাওন গগন বিতাড়ি চিৎকার দিয়ে ওঠে। এবার একবার দুবার, এভাবে তিনবার হাতের উপর বাইক চালিয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় শাওন ছটফট করতে থাকে। একইভাবে বাম হাতের উপর বাইক চালিয়ে যায়। শাওন আহাজারি করে যান ভিক্ষা চায়। হাতের হাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, শুধু চামড়া ঝুলে থাকে। তুরান শেষবার ঝুঁকে গিয়ে নিস্তরঙ্গ স্বরে বলে, শোন শাওন, আজ নিজের আত্মা হাসবে, কারণ এই শহীদ মিনারের ছায়াতে তোর বিচার হলো। এখানে পতাকা করে সত্যের জন্য, তোকে গড়িয়ে দেবার জন্য নয়। তোকে তোরই চোখে তুই দেখতে শেখানোর জন্য। তুরান পুনরায় বাইকে ওঠে। এবার শাওনের দুই পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে যায়। শাওন গগন বিদারী চিৎকার করে, যন্ত্রণায় ছটফট করে। শেষবার বাইক চালিয়ে যাবার সময় হঠাৎ সেখানে নাবিল প্রকৃতি উপস্থিত হয়। প্রকৃতি এসে তুরানকে আটকায়। নাবিল বলে, কি করছিস তুরান? পাগল হয়ে গেছিস? সামনে তোর এমপি নির্বাচন। এখন যদি শাওনকে খুন করিস তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। প্রকৃতি বলে, পাগল হয়ে গেছো? শাওনের একই অবস্থা করেছো। আমরা ঠিক সময় না পৌঁছলে মেরেই তো ফেলতে। ওর উপর সবাই বাইক সরাও, নামো বাইক থেকে। নাবিলের উদ্দেশ্যে বলে, নাবিল ভাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করো। ইমিডিয়েটলি শাওনকে হসপিটালে নিতে হবে। প্রকৃতির কথায় নাবিল হ্যাসূচক মাথা নাড়ে। প্রকৃতিকে দেখে তুরান কিছুটা শান্ত হয়, চোখ যারা শীতল হয়ে আসে। শাওনের উপর থেকে বাইক সরিয়ে নেয়। বাইক থেকে নেমে এক পাশে গিয়ে দাঁড়ায়। রাগের মাথায় সে ভুলে গেছিল এই জিনিসটা তার উপর ব্যাড ইফেক্ট ফেলবে। এমনি লিকসন নিশির বিষয় তাকে সন্দেহ করছে। এমন অবস্থায় শাওন যদি এ বিষয়ে পুলিশকে জানে তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। প্রকৃতি এসে তুরানের পাশে দাঁড়ায়। নাবিল দলের ছেলেপেলেদের ফোন করে ডাকে। শাওনের বিষয়টা কিভাবে সামলে নেওয়া যায়, নাবিল সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর যাই হোক, তুরানকে কোনোভাবেই ফাঁসতে দেওয়া যাবে না। যেভাবেই হোক বিষয়টা ধামাচাপা দিতে হবে। প্রকৃতি তুরানের কাঁধে হাত রাখে। তুরান হুট করে প্রকৃতিকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে জড়িয়ে ধরে প্রকৃতি কি করবে বুঝতে পারে না। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে চলতে শুরু করে। লজ্জায় গাঢ় হয় দেহ, বক্ষস্থল জুড়ে শিহরণ বয়ে যায়। লজ্জায় লাল হয়ে যায় গাল দুটো, তিত্তির করে ঠোঁট কাঁপতে থাকে। তুরানের পিঠে হাত রাখবে কি রাখবে না এই দোলাচালে ভাসতে থাকে। সমস্ত জড়তা সাইডে ফেলে যখনই তুরানের পিঠে হাত রাখতে যাবে তখনই তুরান ওকে ছেড়ে দেয়। সরি, খেয়াল ছিল না, হুট করে এমনটা করে ফেলেছে। বিষয়টা তুমি প্লিজ খারাপভাবে নিও না। প্রকৃতি কেউ উত্তর দেবে ভেবে পায় না। চারপাশে হাতে বলার মতো কিছু শব্দগুচ্ছ পায় না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর প্রকৃতি বলে, আমি কিছুই মনে করিনি তুরান। আমি জানি তুমি অনেক কিছু নিয়ে চিন্তিত। কিভাবে কি করব হয়তো সিদ্ধান্ত নিতে পারছো না। যত খারাপ পরিস্থিতিই আসুক না কেন, আমাকে সব সময় তোমার পাশে পাবে। আমি সব সময় তোমার ঢাল হয়ে থাকবো। প্রেমিকা রূপে না থাকতে পারি, তবে বন্ধু রূপে সব সময় পাশে পাবে। প্রকৃতির বলা শেষ কথাটা তুরান বুঝতে পারে না, তবে সেই বিষয়টা ঘাটল না। মন মস্তিষ্ক এখন অন্য ভাবনাতে বিভোর। ঠিক ভাবনা বলা যায় না, চিন্তা বলে শব্দটা বেশ মানায়। ভার্সিটি ছুটির পর ফাঁকা করিডরে হালকা বাতাস বইছে।
দেওয়ালে বিকেলে সোনালি আলো পড়ে নিস্তরঙ্গ হয়ে আছে। প্রকৃতি ধীরে ধীরে এগিয়ে এসে ফারিয়ার সামনে দাঁড়ায়। ফারিয়া প্রথমে অবাক হয়ে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে। ভার্সিটির নিরিবিলি করিডোরে প্রকৃতি ও ফারিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রকৃতি হালকা হেসে বলে, তোমার সাথে কিছু কথা ছিল ফারিহা। ফারিয়া দ্বিধা ভাবে বলে, তোমার আমার সাথে কিসের কথা? প্রকৃতি জানে ফারিয়ার চোখে তার জন্য থাকা এক চিমটি হিংস্রতা আর হাজারটা না বলা কথা, তবু সে স্থির থাকে। প্রকৃতি নরম অথচ দৃঢ় গলায় বলে, তুমি তুরানকে ভালোবাসো তাই তো? ফারিয়া চমকে ওঠে। এমন কিছু না, তুরান ভাই শুধু আমার অনুপ্রেরণা। প্রকৃতি হাসি বলে, নিজেকে আর আমাকে বোকা বানানোর দরকার নেই। আমি দেখেছি তুমি তাকে কিভাবে দেখো, সেই চোখের ভাষা লুকানো যায় না। ফারিয়ার চোখে পানি জমে, সে মুখ ফেরায়। তুমি জানো তো প্রকৃতি, ভালোবাসা কখনো জোর করে হয় না। তুরান ভাই তোমাকেই ভালোবাসে। প্রকৃতির সামনে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, কখনো কখনো দূরে সরে গিয়েও প্রিয়জনের ভালো থাকা দেখা। আমি আজকে এই বোঝা তোমার হাতে তুলে দিচ্ছি ফারিহা। তুরানকে তোমার কাছেই রেখে যাচ্ছি। ফারিয়া হতবাক, আবেগে কাপা গলায় বলে, কিন্তু কেন? তুমি তুরান ভাই সুখ, সেটা সবাই জানে। প্রকৃতি মৃদু হাসে, চোখের বিষণ্ণতা নিয়ে শুধায়, তুরান যতই শক্তিশালী হোক, তার শত্রুরা এখনো আমাকে অস্ত্র বানিয়েছে। আমার জন্য ওকে বারবার ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। আমি থাকলে তুরান কখনোই মুক্তি পাবে না, তাই চলে যাচ্ছি আমি। ফারিয়া কিছু বলতে গিয়ে থেমে যায়। প্রকৃতি বলে, তোমার ভালোবাসা তুরানকে আগলে রাখুক, আর তাকে বলতে পারো আমি তার জন্য দূরে সরে থেকে গেলেও দোয়া করব আমি সবসময় তার জন্য। প্রকৃতি ধীরে ধীরে পিছিয়ে হাঁটতে থাকে। ফারিয়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ বেয়ে নেমে আসে অশ্রু ধারা। করিডোরে প্রকৃতির হারিয়ে যাওয়া পায়ের শব্দ আর ফারিয়ার নিঃশব্দ ফিসফাস। তুরান জানো তোমার এই ভালোবাসা কতটা গভীর। কাজী অফিসে বসে আছে প্রকৃতি, তার সামনে কাবিনের কাগজ আর পিছনে দাঁড়িয়ে আছে তার স্নেহময়ী মা, যিনি এই মুহূর্তে প্রকৃতির মাথায় স্নেহের পরশ এঁকে দিয়ে ফুপিয়ে কাচ্ছেন। এই গোটা জগৎটাই প্রকৃতির আপন বলতে মাটাই আছে। প্রকৃতি কলম হাতে নিয়ে ভাবছে এক মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। বিয়ের মতো পবিত্র একটা জিনিস শুট করেই হয়ে যাচ্ছে, অথচ এই বিয়ে নিয়েই সব মেয়েদের কত স্বপ্ন, কত ইচ্ছে থাকে। বিয়ে নিয়ে প্রকৃতির যে ভাবনা ছিল না তা না, প্রকৃতির অনেক জল্পনা কল্পনা ছিল। আর 5টা মেয়ের মতো সেও স্বপ্ন দেখেছিল নিজের একটা সংসার হবে, শ্বশুর পরিবারের সবাই তাকে আগলে রাখবে, এরকম হাজারো স্বপ্ন বুনে রেখেছিল। বিয়ে দিনটা নিয়েও অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু সেসব কিছুতে এক বালতি জল ঢেলে দিয়ে বিয়েটা হচ্ছে অস্বাভাবিকভাবেই। হাতের কলমটা প্রকৃতির আঙ্গুলের মধ্যে গেঁথে আছে, অথচ কলমের অগ্রভাগটা কাবিননামার সাদা জায়গায় ছোঁয়ানোর সাহস পাচ্ছে না। মাথার ভিতর স্মৃতিগুলো টানাপোড়েন শুরু করেছে। কয়েকদিন আগেও সে ছিল স্বাধীন, নিজের জগতেই গুটিসুটি মেরে থাকা এক মেয়ে, আজ সব উলট পালট। ফ্ল্যাশব্যাক। আকাশে চাঁদের আলো মলিন, রাতটাও আধার হয়ে গেছে প্রকৃতির মতোই। প্রকৃতি তার মায়ের হাত ধরে ধীরে ধীরে এগোচ্ছে, ছোট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাঁটছে। মনের ভেতর শূন্যতা, তার মায়ের কণ্ঠ কাঁপছে। চাপা কণ্ঠে তিনি শোধায়, প্রকৃতি, ঠিক করছিস তো? এমন করে পালিয়ে যাওয়া কি ঠিক? তুই যা বলছিস সেটা ঠিক না মা। তুরান ছাড়া তুই কোথাও শান্তি পাবি না। প্রকৃতি থেমে ক্লান্ত গলায় বলে, মা, তুরানের কাছে থেকে আমাকে দূরে না সরালে ওরা ওর ক্ষতি করবে। আমি চাই না আমার জন্য সে আর বিপদে পড়ুক। প্রকৃতি জানে এই চলে যাওয়া তার ভালোবাসার শেষ প্রমাণ। ঠিক তখনই হঠাৎ দুটো গাড়ির শব্দ ছুটে আসে। চোখের সামনে দাঁড়ায় গুন্ডারা। এক একে রাস্তার পাশে গাছের আড়াল থেকে কয়েকজন গুন্ডা বেরিয়ে আসে, চোখে শীতল নিষ্ঠুরতা। একজন হেঁটে বিদ্রুপ হাসি ঝুলিয়ে বলে, কই যাচ্ছ সুন্দরী? তুরান চৌধুরীর সবথেকে দুর্বল জায়গা তো তুমি, এটা আমরা ভুলিনি। আরেকজন শুধাই, এ তো তাড়াহুড়া কিসের ম্যাডাম? শহর ছেড়ে পালিয়ে গেলে তো আমাদের বড়লোক সাহেবের ভোটের খেলা মাটি হয়ে যাবে। তুমি তুরান ওয়াসিম চৌধুরীর দুর্বলতা,
তোমাকে কাজে লাগিয়ে এবার সেই বীর পুরুষকে হাঁটু গেড়ে ফেলবো আমরা। প্রকৃতি মায়ের সামনে দাঁড়িয়ে যায়, গলা কঠিন করে বলে। আমার সাথে যা ইচ্ছে করো, কিন্তু আমার মাকে কিচ্ছু করবে না। দ্বিতীয় ব্যক্তি ঠান্ডা গলায় বলে। তোমার মা আমার মতোই দামি, কিন্তু আজ তোমাদের এই দরকার আমাদের। চলো, অনেক দেরি হয়ে গেছে। মা কাপা গলায় বলে। আমার মেয়েকে নিয়ে কোথাও যেতে দেব না। প্রকৃতি প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু একজন গুন্ডা পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে, আরেকজন তার হাত পেছনে মুচড়ে ধরে ফেলে দেয় মাটিতে। তার মা চিৎকার করে এগিয়ে আসে, কিন্তু ওদের ধাক্কায় মাটিতে পড়ে যান। প্রকৃতি আর্তনাদ করে, মা! অশ্রুসিক্ত নয়ন যুগল নিয়ে শোধায়। ছাড়ো, আমার মাকে কিচ্ছু করো না। প্রথমজন শয়তানি হেসে বলে। এখন কান্নাকাটি করে লাভ নেই, এবার চলো, গাড়ি প্রস্তুত আছে। প্রকৃতির মা এসে প্রথমজনে পা জড়িয়ে ধরে, তবুও তারা কোনো কিছু তোয়াক্কা না করে জোর করে প্রকৃতিকে টেনে তুলে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। গাড়ির দরজা বন্ধ হয়ে যায়, দোয়ার মতো উধাও হয়ে যায় তারা। ধুলো জমা স্যাঁতসেঁতে একটুখানি আলো আধারিতে ঢাকা ঘরটা, জানালগুলো মোটা কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছে যেন বাইরের জগৎটাই নেই কোথাও। দেওয়ালের গায়ে শীর্ণ সোপ সোপ দাগ, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ফাটা ইটের টুকরো আর অচেনা দাগের ছিটে। ঘরের এক কোণে শক্ত দড়ি দিয়ে হাত পা বাঁধা প্রকৃতির, মুখটা কাপড় দিয়ে গুজে রেখেছে, শুধু ভয়ের ছায়ে ঢাকা চোখ দুটো কথা বলছে। ওর নিঃশ্বাসে স্পষ্ট আতঙ্কের কম্পন, ঠান্ডা ঘামের গন্ধ মিশে গেছে ঘরের বদ্ধ বাতাসে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা গুন্ডার চোখে নির্দয় শীতলতা, সিগারেটের ধোঁয়া ফুঁকে সে হেসে উঠে পড়ল। এখন চুপচাপ থাকো সুন্দরী, এখান থেকে বেরোনো রাস্তা কিন্তু সহজ না, যত তাড়াতাড়ি বোঝো ততই মঙ্গল। তার কণ্ঠে হুমকির সঙ্গে মিশে আছে কুৎসিত আনন্দের সুর। বাইরে থেকে কোথাও কুকুরের ডাকে এই নিস্তব্ধতা আরও গা ছমছমে হয়ে ওঠে। আর ঘরের ভেতর বন্দি প্রকৃতির জন্য সময় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। এমন সময় দরজার চাপে কিঞ্চিৎ শব্দ, ধীর পায়ে প্রবেশ করে রাকিব। প্রকৃতি চমকে ওঠে, বিস্ময় আর অবিশ্বাসে ফেটে পড়ে তার চোখের ভাষা। একজন গুন্ডা এগিয়ে গিয়ে প্রকৃতির মুখে গুজে রাখা কাপড় সরিয়ে দেয়। প্রকৃতি অবিশ্বাস্য স্বরে শোধায়। আপনি আপনি এখানে? তার গলায় কাঁপন, কারণ রাকিবের পরিচয় তুরানের কাছে মানুষ হিসাবে জানে সে। রাকিব ঠান্ডা হাসি দিয়ে বলে। তোমার এত অবাক হওয়ার কিছু নেই প্রকৃতি। রাজনীতিতে বন্ধুর মুখোশ পরে শত্রুরা ঘুরে বেড়ায়, এটা শিখে নাও। ভাঙ্গা দেওয়ালের ফাঁক দিয়ে শেষবেলার আলো এসে পড়ছে প্রকৃতির মুখে। প্রকৃতি হতবাক, গলা স্বর চাপা। তাহলে আপনিও তুরানকে ধোঁকা দিচ্ছেন কেন? রাকিব ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। কারণ তুরান যা কিছুই ছুঁয়েছে সেটা সোনায় পরিণত হয়েছে, আর আমি সব সময় তার ছায়ায় দাঁড়িয়ে থেকেছি। এবার ছায়া থেকে আলো আসার পালা আমার। প্রকৃতি কাপা গলেই বলে। আপনি জানেন না তুরানকে হারানোর জন্য আপনি যা করছেন তা শেষমেশ আপনাকেই পোড়াবে। রাকিব হেসে ফেলে, বাঁকা হেসে বলে। যদি পোড়াও, সেটা তুরানের স্বপ্নের ছাই দিয়ে আগুন জ্বালাবে আমি। এ সময় জুমা এসে দাঁড়ায়, তার চোখে তীব্র ঈর্ষা আর অভিমান। জুমা তীক্ষ্ণ গলায় বলে। প্রকৃতি, তুরানের কাছে তোমার কদরটা বেশি। তুমি ভাবো সে তোমার জন্য জীবন দেবে, আজ দেখো কেমন অসহায় তোমাকে আমি রেখে যাচ্ছি। প্রকৃতির চোখে অবিচল দৃঢ়তা রেখে বলে। ভালোবাসা কখনো প্রতিদ্বন্দ্বী খোঁজে না, তুমি চাইলেই তা পাওয়া যায় না। জুমা ঠান্ডা কণ্ঠে বলে। ভাবছিলাম তুরান শুধু আমার হবে, কিন্তু তুমি সেই ছায়া যেটা ওর হৃদয় জুড়ে বসে আছে। আজ তোমাকে সরিয়ে দিলেই তুরানের পৃথিবীটা কেমন ফাঁকা হয়ে যাবে জানো। প্রকৃতি চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, গলা নিচে জমে থাকা কষ্টের দলা গিলে ফেলে। প্রকৃতি ধীর কণ্ঠে বলে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না ঝুমা। তুমি বন্দি করতে পেরেছো শরীর, তুরানের মন কোনোদিন পারবে না। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে রাকিব এগিয়ে আসে, চোখে জ্বলে ওঠা প্রতিহিংসার আগুন। রাকিব বিকৃত হাসিতে বলে।
ওর মন পাওয়া না পাওয়া বড় কথা নয় প্রকৃতি। আমি শুধু চাই তুরান হারুক রাজনীতির মঞ্চে। মানুষের সামনে তুরানকে আমি ভেঙে ফেলবো। আর তোমার মতো দুর্বল পয়েন্টই ওর সবচেয়ে বড় ব্যথা। জুমা রাকিবের দিকে তাকিয়ে বলে, তুরানের অহংকার ভেঙে দিতে হলে ওর ভালোবাসাকে ভেঙে দিতে হবে। আজ সে ঠিক কেমন কাঁপে তা আমি দেখব। প্রকৃতি শান্তভাবে বলে, তোমরা ভুলে যাচ্ছ ওর ভালোবাসা, ওর শক্তি। আমাকে আঘাত করলে তুরান ভাঙবে না, ও আরো ছড়িয়ে পড়বে আগুনের মতো। রাকিব হেসে ওঠে। আগুন? সেই আগুন তো আজ এখানেই নিভে যাবে, এই ধ্বংসস্তূপের মধ্যে। ঠিক তখনই বাইরে গাড়ির ব্রেক চেঁচানোর শব্দ। রাকিব ও জুমা ওরা দুজন পিছনের দরজা দিয়ে পেরিয়ে যায়। প্রকৃতির সামনে এখন মাত্র কয়েকজন ভাড়াটে গুন্ডা। আশেপাশে ভারী নীরবতা, শুধু তার ধুকপুকানে শোনা যায় দরজায় ধাক্কা। গুন্ডারা সতর্ক হয়, তারপরে সেই গলা। প্রকৃতি? গুন্ডা চমকে উঠে দরজার দিকে তাকায়, তারপরে তালা ভেঙে এক ঝটকায় ভিতরে ঢুকে পড়ে একজন ছায়ামূর্তি। চোখে আগুন জ্বলা দৃষ্টি, হাত মুষ্টিবদ্ধ, শরীর থেকে তাপ বেরিয়ে আসছে, চোখে দাও দাও আগুন জ্বলছে। একজন গুন্ডা হুমকির স্বরে বলে, আরেক পায়ে গেলে এখানে তোমার শেষ হবে। তুরান ধীর অথচ তীব্র গলায়, শেষের আগে শুরুটা একটু দেখে নে। প্রকৃতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে সে দাঁত চাপা কণ্ঠে বলে ওঠে। তার কণ্ঠস্বরই বোঝা যায় এখানে আজ দয়া নেই, মাপ নেই। পরমুহূর্তে শুরু হয় তাণ্ডব। গুন্ডা আক্রমণ করতে ছুটে গেলে মুহূর্তের মধ্যেই ঘুষি লাথির ঝড় বয়ে যায় ঘরের ভিতর। ভাঙ্গা চেয়ার, উড়ে যাওয়া টেবিল, গুন্ডাদের ছিটকে পড়া শরীর, সব মিলিয়ে যেন রণক্ষেত্র। একসময় গুন্ডাগুলো মাটিতে লুটিয়ে পড়ে, ফোঁস করে নিঃশ্বাস নেয়। তুরান এক গুন্ডাকে ঘুষি মেরে সরাসরি দেওয়ালে ঠুকে ফেলে। আরেকজন ছুটে এলে তার পা ধরে মাটিতে আছাড় মারে। আরেকজন রড নিয়ে আক্রমণ করতে এলে তুরান লাফিয়ে তার কাঁধে লাথি মেরে ফেলে দেয় দূরে। প্রকৃতি নিঃশব্দে তাকিয়ে থাকে, তার চোখে আতঙ্ক আর প্রশংসার এক অসম্ভব মিশেল। সব গুন্ডা নিস্তেজ হলে সেই ফাঁকে তুরান ছুটে যায় প্রকৃতির দিকে। দড়ির কিট খুলতে খুলতে সে নরম গলেই বলে, তুমি ঠিক আছে তো? একটু দেরি হয়ে গেল, ভয় পেয়েছিলে? তোমার একটা আচরণ আঁকার আগেই আমি এসে গেছি। প্রকৃতির চোখে জল, কিন্তু ঠোঁটে ধরা পড়ে তৃপ্তির এক ফোঁটা হাসি। আমি জানতাম তুমি আসবে, কিন্তু কখনো ভাবিনি তুমি এইভাবে আমার জন্য লড়বে। তুরান গভীর চোখে তাকিয়ে বলে, তুমি আমার সবকিছু প্রকৃতি। তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে যাব প্রতিবার। তার হাত ধরে প্রকৃতি উঠে দাঁড়ায়। চারপাশে ছড়িয়ে থাকা গুন্ডাদের নিঃশ্বাস ভারী, কিন্তু ওদের মাঝখান দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যায় তুরান আর প্রকৃতি। ওরা দুজন একসঙ্গে দ্রুত বেরিয়ে পড়ে বদ্ধ ঘরটা পেছনে ফেলে। দরজার ওপাশে জেগে ওঠে মুক্তির আলো আর শ্বাসরুদ্ধ উত্তেজনার সেই ক্ষণ কেটে গিয়ে এক ফোঁটা শান্তির বাতাস এসে লাগে প্রকৃতির মুখে। প্রকৃতির চোখে এক ফোঁটা জল, কিন্তু ঠোঁটে তৃপ্তির হাসি। বদ্ধ ঘরটার অন্ধকার পেরিয়ে যখন ওরা ধুলো ধরা বারান্দায় এসে দাঁড়ায়, তখনই হঠাৎ থেমে যায় প্রকৃতি। বুকের ভেতর জমে থাকা ভয়, সংখ্যা, কষ্ট সব যেন একসঙ্গে উপচে পড়ে। চোখের কোণে জমে থাকা নোনতা জল আর আটকে রাখা হাহাকার আর ধরে রাখা যায় না। প্রকৃতি ধীরে ধীরে তুরানের সামনে এসে দাঁড়ায়, চোখে সরল প্রশ্ন, তুমি যদি না আসতে আমি কি বাঁচতাম? তুরান এক পলক তাকায় তার চোখে, তারপর গম্ভীর অথচ কোমল স্বরে বলে, তুমি বাঁচবে, কারণ তোমাকে বাঁচানোর জন্য আমি থাকবো, যতবার দরকার ততবার। এই কথাগুলো যেন আশ্বাস নয়, বরং প্রতিশ্রুতি হয়ে প্রকৃতির মনের গভীরে গেঁথে যায়। এক পা এগিয়ে এসে সে অসহায় শিশুর মতো জড়িয়ে ধরে তাকে। দু চোখ বুজে তার বুকের কাছে মাথা রেখে ফিসফিসিয়ে বলে, ধন্যবাদ, শুধু বাঁচানোর জন্য নয়, আমার পাশে থাকার জন্য। তার আঙ্গুলগুলো মুঠো করে চেপে ধরে তুরানের টি শার্টের অংশ। হাওয়ার দোলায় ছেঁড়া চুল উড়ে এসে তুরানের গাল ছুঁয়ে যায়। আর সেই মুহূর্তটুকুতে চারপাশের সব শব্দ থেমে গিয়ে শুধু তাদের নিঃশ্বাসের শব্দই শোনা যায়। তুরানের ঠোঁটে হালকা এক চিলতে হাসি। সে প্রকৃতির মাথায় হাত রাখে এক অনির্বচনীয় মমতা নিয়ে।
সেই স্পর্শে প্রকৃতির সব ভয়, সব সংখ্যা ধুয়ে মুছে যায়। দূর আকাশের কোণে তখন লুকিয়ে থাকা চাঁদের মতো একটুখানি ভালোবাসার আলো ফুটে ওঠে। ফ্যাক্টরি ধুলো ধরা পথ ধরে হাঁটছে দুজন। চারপাশে নীরবতা। মাথার উপর ধীরে ধীরে চাঁদের আলো গাঢ় হচ্ছে। প্রকৃতি তুরানের হাত শক্ত করে ধরে রেখেছে, যেন একটু ছেড়ে দিলেই হারিয়ে যাবে সব। তুরান লক্ষ্য করছে প্রকৃতির চোখে এখনো ভয়, বুকে ধুকপুকানি থামে না। তুরান নরম কণ্ঠে বলে, তুমি কাঁপছ, এত ভয় হচ্ছে? প্রকৃতির চাপা কণ্ঠস্বরে শুধাই, তুরান, আমি ভাবতেই পারিনি রাকিব ভাই এরকম হতে পারে। আমি বিশ্বাস করেছিলাম ওরা তোমার আপনজন। আজ বুঝলাম মানুষ চাইলেই কত সহজে মুখোশ করে নেয়। তুরান ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে, গভীর দৃঢ়তায় বলে,